শরতের আকাশটা নীল হলেও হৈমন্তের জীবনে তখন শুধুই কুচকুচে কালো মেঘের আনাগোনা। মাত্র 3 মাস আগে ধুমধাম করে তার বিয়ে হয়েছিল অনির্বাণের সাথে। অনির্বাণ ছিল রেলওয়ের ইঞ্জিনিয়ার, হাসি খুশি আর প্রাণ চঞ্চল। বিয়ের পর হৈমন্তী ভেবেছিল তার সব দুঃখের দিন শেষ, কিন্তু এক মেঘলা দুপুরে খবর এলো এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অনির্বাণ আর নেই। হৈমন্তীর জগৎটা মুহূর্তেই ধসে পড়ল। বাপের বাড়ি অত্যন্ত গরিব। বাবা সোমনাথ বাবু গ্রামের পোস্টমাস্টার। সৎমা রাবেয়ার অত্যাচারে ঘরে টেকা দেয়। বিয়ের সময় অনেক কষ্ট করে যৌতুক আর গয়নাগাটি দিয়েছিলেন বাবা। অনির্বাণের মৃত্যুর পর রাবেয়া হৈমন্তীকে বাপের বাড়িতে ফিরিয়ে আনতে এক পায়ে খাড়া। তার আসল উদ্দেশ্য হৈমন্তীর গয়নাগুলো হাতিয়ে নেওয়া। অনির্বাণের শ্রাদ্ধ শান্তি শেষ হতেই রাবেয়া হৈমন্তীর শ্বশুরের বাড়ি গিয়ে হাজির হলেন। শশাঙ্ক শেখর তখনও ছেলের শোকে পাথর হয়ে আছেন। বড় ব্যবসায়ী ছিলেন তিনি, কিন্তু একমাত্র ছেলেকে হারিয়ে সব জৌলুস হারিয়েছেন। রাবেয়া গিয়ে শশাঙ্ক বাবুকে বললেন, বেয়াই মশাই, যা হওয়ার তো হয়েই গেছে। এখন আমার মেয়েটাকে আর এই বাড়িতে রেখে কি করবেন? ও তো এখন বিধবা। ওকে আমি বাপের বাড়িতে নিয়ে যাই। শশাঙ্ক বাবু কিছু বলার আগেই হৈমন্তী ঘর থেকে বেরিয়ে এলো। সে জানতো বাপের বাড়িতে গেলে রাবেয়া তাদের দাসের মতন খাটাবে আর গয়নাগুলো কেড়ে নেবে। সে ধীর গলায় বলল, মা, আমি এখন এই বাড়ির বউ। আমার স্বামী নেই তো কি হয়েছে? বাবা আছেন, আমি ওনার সেবা করব। রাবেয়া চোখ কপালে তুলে বললেন, আরে পোড়ামুখী, শ্বশুর বাড়িতে যুবতী মেয়ে একলা বুড়ো মানুষের সাথে থাকবে? লোকে কি বলবে? চল বাপের বাড়ি চল। রাবেয়ার জোড়াজুড়িতে হৈমন্তী বাধ্য হয়ে বাপের বাড়ি ফিরে এলো। শুরু হলো নতুন করে যন্ত্রণার জীবন। রাবেয়া হৈমন্তীর সব গয়না কেড়ে নিলেন। তাকে সারাদিন ভাঙা কুটিরে সব কাজ করতে হতো। একবেলা আধপেটটা খেয়ে কাটাতে হতো। বাবা সোমনাথ বাবু অসহায় হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকতেন, কিন্তু স্ত্রীর ভয়ে কিছু বলতে পারতেন না। গ্রামের কুটির লোকগুলো হৈমন্তীকে দেখে নানা কথা বলতো। অলক্ষী মেয়ে, বিয়ের 3 মাসের মাথায় স্বামীকে খেলো। হৈমন্তী সব মুখ বুজে সহ্য করত। তার কেবল অনির্বাণের কথা মনে পড়তো, সেই হাসি মুখ, সেই ভালোবাসার কথা। ভাঙা কুটিরে বসে সে ভাবতো তার জীবনটা কি এইভাবেই শেষ হয়ে যাবে। এমন সময় একদিন বিকেলে হৈমন্তীদের ভাঙা কুটিরের সামনে একটি দামি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলেন শশাঙ্ক শেখর। রাবেয়া ভেবেছিলেন বেয়াই মশাই হয়তো হৈমন্তীকে ফিরিয়ে নিতে এসেছেন। তিনি দৌড়ে গিয়ে শশাঙ্ক বাবুকে স্বাগত জানালেন। শশাঙ্ক বাবু সোমনাথ বাবুর সামনে গিয়ে বসলেন। সোমনাথ বাবু লজ্জিত হয়ে বললেন, বেয়াই মশাই, আপনি এখানে? আমাদের এই ভাঙা ঘরে আপনাকে বসতেও দিতে পারছি না। শশাঙ্ক বাবু শান্ত গলায় বললেন, আমি হৈমন্তীকে নিতে এসেছি। রাবেয়া পাশ থেকে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান বেয়াই মশাই। ও তো আপনার বাড়িরই বউ। ছেলের অভাব আপনি অনুভব করবেন, তাই ওকে সাথে রাখুন। রাবেয়া ভেবেছিল হৈমন্তী চলে গেলে বাপের বাড়ির খরচ কমবে, কিন্তু শশাঙ্ক বাবু যা বললেন তা শুনে সবার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি সোমনাথ বাবুর দিকে তাকিয়ে বললেন, সোমনাথ বাবু, আমি হৈমন্তীকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, কিন্তু আমার ছেলের বউ হিসেবে নয়। আমি চাই হৈমন্তী আমাকে বিয়ে করে আমার জীবনের সঙ্গী হোক। ভাঙা কুটিরের ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বাপের বাড়ির তপ্ত আকাশে যেন হঠাৎ করে বজ্রপাত হলো। হৈমন্তী দরজার আড়ালে দাঁড়িয়ে শিউরে উঠল। শ্বশুর তার নিজের বৌমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন।
এ কি সম্ভব? শশাঙ্ক শেখরের বিয়ের প্রস্তাব শোনার পর হৈমন্তীর মনে হলো পৃথিবীটা বুঝি থমকে গেছে। তার কানে শব্দগুলো বারবার প্রতিদ্বন্দ্বিত হতে লাগলো। যে মানুষটাকে সে নিজের বাবার মতো শ্রদ্ধা করত, যিনি তার মৃত স্বামীর জন্মদাতা, তিনি আজ তাকে এই প্রস্তাব দিলেন। সোমনাথ বাবু স্তব্ধিত হয়ে তাকিয়ে রইলেন। রাবেয়া, যিনি এতক্ষণ হৈমন্তীকে তাড়াতে এক পায়ে খাড়া ছিলেন, তিনিও যেন কথা হারিয়ে ফেলছেন। গ্রামের নিস্তব্ধ দুপুরে শশাঙ্কবাবু এই দাবি যেন এক বিষাক্ত তীরের মতন বিঁধল। সোমনাথবাবু কাপা গলায় বললেন, বেয়াই মশাই, আপনি কি সুস্থ আছেন? নিজের বৌমাকে বিয়ের প্রস্তাব, সমাজ এটা মানবে? আর হৈমন্তীও তো আপনার ছেলের স্মৃতি নিয়ে বেঁচে আছে। শশাঙ্ক শেখর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, সমাজ কি বলবে তা নিয়ে আমি ভাবছি না সোমনাথ বাবু, আমি ভাবছি হৈমন্তীর ভবিষ্যৎ নিয়ে। আপনারা ওকে বাপের বাড়িতে এনে দাসের মতন খাটাচ্ছেন, ওর সব গয়না কেড়ে নিয়েছেন। আমি জানি রাবেয়া দেবী ওকে শান্তিতে থাকতে দেবেন না। আমার বিলাস বাড়িতে আমি একা, আমার কোনো উত্তরাধিকার নেই। আমি মারা গেলে আমার সমস্ত সম্পত্তির সরকারের ঘরে চলে যাবে। তার চেয়ে হৈমন্তীর যদি আমার স্ত্রী হিসেবে আসে, তবে সে এই বাড়ির মালকিন হবে। কেউ তাকে অসম্মান করতে পারবে না। হৈমন্তী দরজার আড়াল থেকে সব শুনছিল। তার চোখের সামনে একদিকে সৎ মায়ের অত্যাচার, আর একদিকে অন্ধকার ভবিষ্যৎ, অন্যদিকে শশাঙ্ক বাবুর দেওয়া এক অদ্ভুত নিরাপত্তার হাতছানি। সে ভাবল, অনির্বাণ তো আর ফিরবে না। এই ভাঙা কুটিরে পচে মরার চেয়ে কি শশাঙ্কবাবুর প্রস্তাবে রাজি হওয়া ভালো? অত্যন্ত সেখানে সে সম্মানের সাথে দুবেলা দুমুঠো খেতে তো পাবে। রাবেয়া হঠাৎই সুর বদলে ফেললেন। তিনি বুঝলেন, হৈমন্তী যদি শশাঙ্কবাবুর সম্পত্তি পায়, তবে ভবিষ্যতে তারাও কিছু লাভ হবে। তিনি ফিসফিস করে সোমনাথ বাবুকে বললেন, শোনো, বুড়ো মানুষটা তো ঠিকই বলেছে, আমাদের তো খাওয়ানোর ক্ষমতা নেই। আর শশাঙ্কবাবু তো অনেক বড় লোক, বিয়ে করলেই মেয়েটা রাজরানী হয়ে থাকবে। অবশেষে হৈমন্তী নিজের ঘর থেকে বেরিয়ে এলো। তার মুখমণ্ডল ছিল ফ্যাকাশে, কিন্তু চোখে ছিল এক কঠিন সিদ্ধান্ত। সে শশাঙ্কবাবুর সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। বাবা, আপনি যা বলছেন আমি তা মেনে নিচ্ছি, কিন্তু আমার একটি শর্ত আছে। শশাঙ্কবাবু চশমার ওপর দিয়ে তাকালেন। বলো মা, কি শর্ত? হৈমন্তী ধীর গলায় বলল, বিয়ের পর আমি আপনার বাড়িতে আপনার স্ত্রী পরিচয়ে থাকবো ঠিকই, কিন্তু আমাদের সম্পর্ক হবে কেবল বন্ধুত্বের। অনির্বাণ আমার মনে যে জায়গা নিয়ে আছে, সেখানে অন্য কেউ বসতে পারবে না। আপনি কি আমাকে সেই স্বাধীনতা দেবেন? শশাঙ্ক শেখর মৃদু হাসলেন। আমি তোমার মনের অধিকার চাইছি না হেমন্তী, আমি কেবল তোমাকে একটি পরিচয় আর নিরাপত্তা দিতে চাইছি। তোমার সত্য আমার শিরোধার্য। সেই বিকেলেই হৈমন্তী তার সামান্য কিছু জিনিসপত্র নিয়ে শশাঙ্কবাবুর দামি গাড়িতে গিয়ে বসল। রাবেয়া দরজা দাঁড়িয়ে হাসি মুখে বিদায় দিলেন, কিন্তু তার মনে ছিল কুটিল পরিকল্পনা। শহরে শশাঙ্কবাবুর বিলাস অট্টালিকায় যখন গাড়িটা পৌঁছলো, তখন রাত হয়ে গেছে। বাড়ির চাকর বাকররা অবাক হয়ে তাকিয়ে রইল। বড় সাহেব তার ছেলের বিধবা বউকে নিয়ে ফিরেছেন, আর গুঞ্জন রটে গেছে যে তারা বিয়ে করেছেন। হৈমন্তী যখন ঘরে ঢুকলো, দেখলো অনির্বাণের বড় একটি বাঁধানো ছবি দেওয়ালে ঝুলছে। শশাঙ্কবাবু হৈমন্তীকে একটি বড় ঘর দেখিয়ে দিয়ে বললেন, আজ থেকে এটাই তোমার ঘর। কোনো কিছু দরকার হলে আমাকে নিঃসন্দেহে জানাবে।
আর কাল সকালেই আমরা আইনিভাবে কাজটা সেরে ফেলব। সেই রাতে হৈমন্তীর চোখে ঘুম এলো না। সে অনির্বাণের ছবির সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদল। সে জানতো না সে ঠিক করলো না ভুল। সমাজের চোখ রাঙিয়ে আর মানুষের নোংরা আলোচনা শুরু হয়ে গেছে। পরদিন সকালে যখন তারা রেজিস্ট্রি অফিসে পৌঁছলো, দেখলো সেখানে অনেক চেনা মুখ। কেউ ছি ছি করছে, কেউ বা মাথা নিচু করে চলে যাচ্ছে। শশাঙ্ক শেখর কারো দিকে ফিরে তাকালেন না। তিনি দলিলও সই করলেন। হৈমন্তী যখন সই করল, তার হাতটা কাঁপছিল। বিয়ের পর বাড়িতে ফিরে হৈমন্তী দেখল গেটের সামনে ভিড় জমেছে। পাড়ার মোড়ল থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই এসেছে কৈফিয়ত চাইতে। শশাঙ্ক বাবু বুক ফুলিয়ে দাঁড়ালেন। আপনারা যারা আজ সমালোচনা করতে এসেছেন তাদের বলি, অনির্বাণ মারা যাওয়ার পর আপনাদের কেউ হৈমন্তীকে আশ্রয় দিতে আসেননি। আজ আমি ওকে আমার নাম দিয়েছি, আমার পরিচয় দিয়েছি। এতে যদি আপনাদের ধর্ম নষ্ট হয় তবে আমার কিছু করার নেই। ভিড় সরে গেল, কিন্তু মানুষের বিষাক্ত কথাগুলো রয়ে গেল। হৈমন্তী বুঝল এই নতুন পিঞ্জরে সে হয়তো নিরাপত্তা পেয়েছে, কিন্তু শান্তির পথ এখনো অনেক দূরে। শশাঙ্ক শেখরের বিলাস অট্টালিকায় হৈমন্তীর দিনগুলো কাটছিল এক অদ্ভুত ঘোরের মধ্যে। কাগজে কলমে সে এখন এই বাড়ির গিন্নি, কিন্তু মনের দিক থেকে সে এখনো অনির্বাণের সেই ছোট্ট ঘরের বউটি রয়েছে। শশাঙ্কবাবু মানুষটা খুব অদ্ভুত। তিনি হৈমন্তীকে কোনোদিন স্ত্রীর নজরে দেখেননি, বরং তিনি হৈমন্তীর পড়াশোনা আর ভবিষ্যতের দিকে মন দিলেন। একদিন সকালে নাস্তার টেবিলে শশাঙ্কবাবু বললেন, হৈমন্তী, তোমার তো কলেজের পড়াশোনা শেষ হয়নি। আমি চাই তুমি আবার কলেজে ভর্তি হও। নিজের পায়ে দাঁড়ানো খুব জরুরি। হৈমন্তী অবাক হয়ে তাকালো। সে ভেবেছিল এই বাড়িতে তাকে হয়তো কেবল রান্না বান্না আর ঘরকন্নার কাজ করতে হবে। সে নিচু স্বরে বলল, কিন্তু বাবা, লোকে কি বলবে? এই বয়সে আবার কলেজে? শশাঙ্ক বাবু একটু হাসলেন। লোকেরা তো অনেক কিছু বলে হৈমন্তী, আমাদের বিয়ে নিয়েও তারা কম কথা বলে কি? কিন্তু তুমি যদি শিক্ষিত হও তবে কেউ তোমাকে অবজ্ঞা করতে পারবে না। আমি তোমার জন্য একজন গৃহশিক্ষক ঠিক করেছি। হৈমন্তী আস্তে আস্তে বই খাতা নিয়ে আবার বসতে শুরু করলো। শশাঙ্কবাবুর এই উদারতা তাকে মুগ্ধ করলো, কিন্তু এই সুখের মাঝেই বিষ ঢালতে হাজির হলো তার সৎ মা রাবেয়া। একদিন দুপুরে কোনো খবর না দিয়েই রাবেয়া শশাঙ্কবাবুর বাড়িতে এসে হাজির, হাতে মিষ্টের প্যাকেট আর মুখে চওড়া হাসি। হৈমন্তীকে জড়িয়ে ধরে তিনি বললেন, ওরে আমার লক্ষ্মী মেয়ে, রাজরানী হয়ে আছিস দেখছি। আমি জানতাম শশাঙ্কবাবু তোকে খুব সুখে রাখবেন। হৈমন্তী রাবেয়ার এই নাটকে ব্যবহারে অস্থির বোধ করছিল। সে জানতো রাবেয়া বিনা কারণে আসেনি। কিছুক্ষণ পরেই রাবেয়া তার আসল রূপ দেখালেন। শশাঙ্কবাবু তখন লাইব্রেরিতে কাজ করছিলেন। রাবেয়া হৈমন্তীর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। শোন হৈমন্তী, রাবেয়া ফিসফিস করে বললেন, তোর তো এখন অনেক টাকা, শশাঙ্কবাবুর তো বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় না। তুই এক কাজ কর, ওনার কাছ থেকে কিছু সম্পত্তি তোর বাপের নামে লিখিয়ে নে। আর তোর বাপের পোস্ট অফিসের কাজটা তো চলে যাচ্ছে। তুই কিছু টাকা দিস তো এই মাসে। হৈমন্তী শক্ত হয়ে গেল। সে দৃঢ় কণ্ঠে বলল, মা, আমি এখন এখানে সম্পত্তির জন্য আসিনি। উনি আমাকে আশ্রয় দিয়েছেন,
সম্মান দিয়েছেন, আমি ওনার বিশ্বাসের অমর্যাদা করতে পারবো না। আর টাকা লাগলে তুমি বাবার মাধ্যমে ওনাকে বলতে পারো। রাবেয়া রেগে গিয়ে বললেন, বেয়াদব মেয়ে, দুদিন বড়লোকের ভাত খেয়ে মাকে ভুলে গেলি? মনে রাখিস, আমি না থাকলে তোকে এই ভাঙা কুটিরেই পচতে হতো। রাবেয়া ঘর থেকে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন, কিন্তু যাওয়ার আগে তিনি শশাঙ্কবাবুর কানে বিষ ঢেলে দিয়ে গেলেন। বারান্দায় শশাঙ্কবাবুর সাথে দেখা হতে তিনি অত্যন্ত বিনীতভাবে বললেন, বেয়াই মশাই, হৈমন্তী তো ছোট মানুষ। ও আমাকে বলেছিল যে আপনি নাকি ওকে অনেক দলিলে সই করাতে বলেছেন। ও একটু ভয় পাচ্ছে। আপনি কি সত্যিই ওকে সব সম্পত্তি দিয়ে দিচ্ছেন? শশাঙ্কবাবু বুদ্ধিমান মানুষ, তিনি রাবেয়ার চাল বুঝতে পারলেন, কিন্তু মুখে কিছু বললেন না। তিনি কেবল বললেন, আমি যা করছি হৈমন্তীর মঙ্গলের জন্যই করছি, আপনি ভাববেন না। রাবেয়া ফিরে গিয়ে গ্রামে রটিয়ে দিলেন যে হৈমন্তী নাকি শশাঙ্কবাবুকে জাদুটোনা করে সব সম্পত্তি নিজের নামে করে নিচ্ছে। গ্রামের চায়ের দোকানকে হৈমন্তীকে নিয়ে নোংরা কথা শুরু হলো। লোকে বলতে লাগলো, ছি ছি, টাকার লোভে মেয়েটা নিজের শ্বশুরকেই বিয়ে করলো, এখন আবার তাকে ঠকিয়ে সম্পত্তি নিচ্ছে। এইসব কথা হৈমন্তীর কানেও পৌঁছালো। সে মানসিকভাবে ভেঙে পড়ল। সে ভাবল, সে কি সত্যিই ভুল করেছে? শশাঙ্কবাবুর প্রতি তার এই কৃতজ্ঞতাকে লোক কেন অন্য নজরে দেখছে? সেদিন রাতে শশাঙ্কবাবু হৈমন্তীকে ডেকে পাঠালেন। তার হাতে কিছু আইনি কাগজ ছিল। তিনি বললেন, হৈমন্তী, এই কাগজগুলোতে সই করো। আমি আমার এই বাড়ি আর কিছু জমি তোমার নামে লিখে দিয়েছি। আমি চাই না আমার অবর্তমানে তোমার বাপের বাড়ির লোক বা বাইরের কেউ তোমাকে কষ্ট দিক। হৈমন্তী কেঁদে ফেলল, না বাবা, আমি সই করব না। লোকে আমাকে সম্পত্তির লোভী বলছে। আমি শুধু আপনার সেবা করতে চাই। শশাঙ্কবাবু হৈমন্তীর মাথায় হাত রাখলেন। লোকে তো বলবেই হৈমন্তী, কিন্তু সত্যটা তুমি আর আমি জানি। এই সমাজ নারীদের দুর্বল দেখতেই অভ্যস্ত। তুমি যদি সবল হও, তবে এই মানুষেরাই একদিন তোমার পায়ে এসে লুটোপুটি খাবে। সই করো মা। হৈমন্তী কাঁপা কাঁপা হাতে সই করল। সে জানতো না এই সই তার জীবনের মোড় ঘুরিয়ে দিলেও রাবেয়ার মতো শত্রুদের আরো ক্ষিপ্ত করে তুলবে। ওদিকে শহরের এক কোণে দাঁড়িয়ে অনির্বাণের এক দৃঢ় সম্পর্কের ভাই অতনু শশাঙ্কবাবু সম্পত্তির ওপর নজর দিয়েছিল। সে রাবেয়ার সাথে হাত মিলিয়ে হৈমন্তীকে বাড়ি থেকে তাড়ানোর পরিকল্পনা করতে শুরু করলো। আকাশে আবার দুর্যোগের মেঘ জমছে। হৈমন্তী কি পারবে এই ঝড় টিকে থাকতে? শশাঙ্ক শেখরের বাড়িতে হৈমন্তীর অবস্থান যখন মজবুত হতে শুরু করেছে, ঠিক তখনই শহরের অন্ধকার কোণ থেকে ধেয়ে এলো এক নতুন আপদ। অতনু শশাঙ্কবাবুর দূর সম্পর্কের এক ভাগ্নে। অনির্বাণের মৃত্যুর পর সে ভেবেছিল মামার এই বিলাস সম্পত্তি একমাত্র উত্তরাধিকার সেই হবে, কিন্তু হৈমন্তীর সাথে শশাঙ্কবাবুর বিয়ের আর সম্পত্তির উইল করার খবর অতনুর কানে পৌঁছতেই সে ক্ষিপ্ত হয়ে উঠল। অতনু একা নয়, সে হাত মেলালো হৈমন্তীর সৎ মা রাবেয়ার সাথে। রাবেয়া সম্পত্তির ভাগ পেতে মরিয়া, আর অতনু চায় পুরো বাড়িটা দখল করতে। এক বর্ষণ মুখর সন্ধ্যায় শহরে একটি নির্জন ক্যাফেতে বসে তারা পরিকল্পনা করল। অতনু ধূর্ত হাসিতে বলল, দেখুন রাবেয়া দেবী,
বুড়ো তো পুরো পাগল হয়ে গেছে, নিজের ছেলের বউকে বিয়ে করে সব লিখে দিচ্ছে। আমাদের কিছু একটা করতে হবে যাতে হৈমন্তী নিজে থেকেই এই বাড়ি ছেড়ে পালায়। রাবেয়া চশমার ফাঁক দিয়ে তাকালেন। কি করবেন? ও তো এখন বেশ শক্তপোক্ত হয়েছে, পড়াশোনা করছে। শশাঙ্ক বাবুও ওকে চোখে হারান। অতনু পকেট থেকে একটি ছোট প্যাকেট বের করলো। চরিত্রের ওপর দাগ লাগাতে পারলে যে কোনো মেয়েই ভেঙে পড়ে। আমরা রুটিয়ে দেব যে হৈমন্তী বিষ খাইয়ে মামাকে মারার চেষ্টা করেছে সম্পত্তির লোভে। আর সাথে কিছু জাল ছবি আর চিঠি তো আছেই। এদিকে বাড়িতে হৈমন্তী কিছুই জানতো না। সে শশাঙ্ক বাবুর ওষুধের তদারকি আর নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। শশাঙ্ক বাবুর শরীর ইদানিং একটু খারাপ যাচ্ছিল। তার উচ্চ রক্তচাপ আর হৃদরোগের সমস্যা দেখা দিয়েছিল। হৈমন্তী রাত জেগে তার সেবা করত। একদিন সকালে শশাঙ্কবাবু চা খেয়ে হঠাৎ অসুস্থ বোধ করলেন। তার বুক ধড়ফড় করছিল আর বমি ভাব হচ্ছিল। হৈমন্তী আতঙ্কে ডাক্তারকে ফোন করলো। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন, ওনার খাবারে এমন কিছু মিশেছে যা ওনার হার্টের জন্য বিষ। আপনি কি ওনাকে কোনো নতুন ওষুধ দিচ্ছেন? হৈমন্তী অবাক হয়ে বলল, না তো ডাক্তারবাবু, আমি তো নিয়মিত ওষুধই দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে অতনু আর রাবেয়া পুলিশ নিয়ে বাড়িতে হাজির হলো। অতনু চিৎকার করে বলতে লাগলো, ডাক্তারবাবু, এই মেয়েটি আমার মামাকে মারার চেষ্টা করেছে। ও সম্পত্তির লোভে ওনাকে স্লো পয়জন দিচ্ছে। আমার কাছে প্রমাণ আছে। অতনু হৈমন্তীর ঘরের ডয়ার থেকে কিছু কাগজের গুঁড়ো আর একটি জাল ডায়েরি বের করলো। ডায়েরিতে লেখা ছিল, বুড়োটা মরলে সব আমার হবে। অনির্বাণের কথা আর মনে পড়ে না, এখন শুধু টাকার নেশা। হৈমন্তী পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার নিজের হাতের লেখার মতো হুবহু জাল করা লেখা দেখে সে স্তব্ধ হয়ে গেল। রাবেয়া পাশে দাঁড়িয়ে নাটকীয়ভাবে কাঁদতে শুরু করলেন। হায় খোদা, নিজের পেটের মেয়ে না হলে কি হবে? আমি তো ওকে মানুষ করেছি, ও এমন খুনি হবে ভাবিনি। শশাঙ্কবাবু তখন আচ্ছন্ন অবস্থায় বিছানায় শুয়েছিলেন। তিনি ঝাপসা চোখে দেখছেন। পুলিশ হৈমন্তীকে ধরে নিয়ে যাচ্ছে। হৈমন্তী একবারও প্রতিবাদ করল না। তার মনে হলো যে সমাজ আর মানুষ তাকে এত ঘৃণা করে, তাদের কাছে নিজের পবিত্রতা প্রমাণ করার চেয়ে মরে যাওয়া ভালো। হৈমন্তীকে থানায় নিয়ে যাওয়া হলো। অতনু আর রাবেয়া তখন বাড়িতে বসে জয়ের হাসি হাসছিল। অতনু ভাবল, এবার মামাকে একটা সই করিয়ে সব নিয়ে নেব। কিন্তু তারা জানতো না যে শশাঙ্ক শেখর যতটা অসুস্থ ছিলেন তার চেয়ে বেশি সতর্ক ছিলেন। থানায় হৈমন্তী যখন এক অন্ধকার সেলে বসে অনির্বাণের কথা ভাবছে, তখন সেখানে এক অচেনা উকিল এসে হাজির হলেন। তিনি বললেন, হৈমন্তী দেবী, ভয় পাবেন না। শশাঙ্কবাবু আগে থেকেই জানতেন অতনু এমন কিছু করতে পারে। তিনি আপনার ঘরের সিসিটিভি ফুটেজ আর অতনু ফোনের কল রেকর্ড জোগাড় করে রেখেছেন। হৈমন্তীর চোখে জল এলো। সে বলল, শশাঙ্কবাবু অসুস্থ, শরীরেও তাকে আগলে রাখছেন। ওদিকে বাড়িতে অতনু যখন শশাঙ্কবাবুর ঘরে ঢুকে তাকে দলিল সই করতে বাধ্য করছিল, তখন শশাঙ্কবাবু উঠে বসলেন। তার চোখে তখন আগুনের তেজ। তিনি শান্ত গলায় বললেন, অতনু, আমি জানি তুই আর রাবেয়া মিলে খাবারে বিষ মিশিয়েছিস। তোদের সব কথা আমি ফোনে রেকর্ড করেছি। পুলিশ এখনই আসছে। অতনুর মুখ ফ্যাকাশে হয়ে গেল।
সে জানলা দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু বাইরে তখন পুলিশের জিপের সাইরেন শোনা যাচ্ছে। অতনু আর রাবেয়া ধরা পড়ে তাদের নিজেদেরই জালে। হৈমন্তী যখন থানা থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরল, শশাঙ্ক বাবু তাকে 2 হাত বাড়িয়ে জড়িয়ে ধরে বলল, হৈমন্তী, আমি তোমাকে কেবল নিরাপত্তা দিতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি এই লড়াইয়ে তোমাকে আরো শক্ত হতে হবে। তুমি কাল থেকেই আইনি পড়া শুরু করবে। আমি চাই তুমি নিজের এবং অন্য মেয়েদের অধিকারের জন্য লড়াই করো। হৈমন্তী কবুল করল। তার জীবনের মেঘ ভাঙা রোদ যেন আজ আরো উজ্জ্বল হয়ে উঠল। সে বুঝতে পারল কেবল ঘরে বসে সেবা করা নয়, তাকে হয়ে উঠতে হবে অন্যায়ের বিরুদ্ধে এক অদম্য প্রতিবাদ। অতনু আর রাবেয়ার ষড়যন্ত্র নস্যাৎ হওয়ার পর হৈমন্তীর জীবন এক নতুন মোড় নিল। শশাঙ্ক শেখর বুঝতে পেরেছিলেন হৈমন্তীকে শুধু সম্পত্তির মালিক করলেই হবে না, তাকে মানসিকভাবে এতখানি শক্তিশালী করতে হবে যাতে সে একাই 100 জনের বিরুদ্ধে লড়তে পারে। তার পরামর্শে হৈমন্তী আইনের পড়াশোনা শুরু করলো। প্রথম দিকে কলেজের দিনগুলো সহজ ছিল না। সহপাঠীরা তার ব্যক্তিগত জীবন নিয়ে আড়ালে হাসাহাসি করত। কেউ বলতো, দেখো, শ্বশুরের টাকায় ফুর্তি করে এখন উকিল হতে এসেছে। হৈমন্তী কারো দিকে তাকাতো না। সে সকাল থেকে রাত পর্যন্ত লাইব্রেরিতে বসে মোটা মোটা আইনের বই পড়তো। তার চোখে তখন শুধু অনির্বাণের সেই অপূর্ণ স্বপ্ন আর শশাঙ্ক বাবুর দেওয়া বিশ্বাসের মর্যাদা রক্ষা করার জেদ। 5টি বছর এভাবেই কেটে গেল। হৈমন্তী এখন একজন সফল তরুণ আইনজীবী। শশাঙ্ক বাবুর বয়স বেড়েছে, শরীরটাও বেশ ভেঙে পড়েছে, কিন্তু হৈমন্তীর সাফল্য তাকে যেন নতুন করে বাঁচার শরৎ দিয়েছে। হৈমন্তী এখন শহরের নামী আদালতে প্র্যাকটিস করে। সে বিশেষ করে সেই সব মেয়েদের মামলা লড়ে যারা যৌতুক বা পারিবারিক নির্যাতনের শিকার। একদিন সন্ধ্যায় হৈমন্তী কোর্ট থেকে ফিরে দেখলেন শশাঙ্ক বাবু বারান্দায় বসে চিন্তিত মুখে চিঠি পড়ছেন। হৈমন্তীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, শরীর খারাপ লাগছে? শশাঙ্ক বাবু স্নান হাসলেন। শরীর নয় মা, মনটা একটু কু গাইতেছে। মনে আছে অতনুর কথা? জেল থেকে ছাড়া পেয়েছে সে। খবর পেলাম সে আবার শহরের প্রভাবশালী কিছু লোকদের সাথে হাত মিলিয়েছে। সে নাকি দাবি করেছে আমাদের এই বিয়ে অবৈধ এবং সম্পত্তির ওপর তার অধিকার আছে। হৈমন্তী শান্ত গলায় বলল, বাবা, আপনি চিন্তা করবেন না। আমি এখন আর সেই ভয় পাওয়া মেয়েটি নেই। আইন কি বলে তা আমি ভালো করেই বুঝি, জানি। অতনু যদি আবার আগুনের সাথে খেলতে চায় তবে সে নিজেই পুড়বে, কিন্তু শত্রু যখন পেছন থেকে আঘাত করে তখন সাবধান হওয়া কঠিন। অতনু এবার একা আসেনি। সে সাথে নিয়ে এসেছে এক বিশাল গ্যাংস্টার এবং শহরের এক নামজাদা দুর্নীতিবাজ নেতাকে। তারা ভুয়া কাগজপত্র তৈরি করে দাবি করল যে শশাঙ্ক শেখর যখন বিয়ের সই করেছিলেন তখন তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না। এক গভীর রাতে হৈমন্তীদের বাড়ি গেটে হামলা হলো। অতনু মদ্যপ অবস্থায় চিৎকার করে বলতে লাগলো, এই বাড়ি আমার। হৈমন্তী, তুই বেরিয়ে আয়। এই বুড়োকে তুই মায়াজালে আটকে রেখেছিস। আজ তোর শেষ দিন। হৈমন্তী ঘাবড়ালো না। সে পুলিশকে ফোন করার পাশাপাশি নিজে হাতে রিভলভার তুলে নিল, যেটি শশাঙ্কবাবু তাকে আত্মরক্ষার জন্য লাইসেন্স করিয়ে দিয়েছিলেন। সে জানালায় গ্রিল দিয়ে অতনুকে দেখল। তার চোখে তখন কোনো ভয় নেই, আছে ঘৃণা।
হৈমন্তী জানালা দিয়ে চিৎকার করে বলল, অতনু, তুই যদি এক পাও এগোস তবে আমি গুলি চালাতে বাধ্য হব। সিসিটিভি ফুটেজে তোর সব তাণ্ডব রেকর্ড হচ্ছে। পুলিশ রাস্তায় আছে। অতনু হাসতে হাসতে বলল, পুলিশ আমার পকেটে। তুই নামবি নাকি আমি আগুন ধরিয়ে দেব? ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে পৌঁছালো, কিন্তু অবাক করা বিষয় হলো পুলিশ অতনুকে গ্রেফতার না করে হৈমন্তীকে ওয়ারেন্ট দেখালো। পুলিশ অফিসার বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি শশাঙ্ক বাবুকে আটকে রেখে নির্যাতন করছেন। আমাদের ওনাকে উদ্ধার করতে হবে। হৈমন্তী বুঝতে পারল অতনু এবার অনেক বড় ছক কষেছে। সে পুলিশের ওপর প্রভাব খাটিয়েছে। শশাঙ্কবাবু ঘর থেকে বেরিয়ে এসে পুলিশকে ধমক দিলেন, কিন্তু তারা কোনো কথা শুনতে চাইল না। তারা জোর করে শশাঙ্কবাবুকে নিয়ে যেতে চাইল এক বৃদ্ধাশ্রমে এবং হৈমন্তীকে থানায়। হৈমন্তী বুঝল এখন পেশি শক্তি দিয়ে কাজ হবে না, তাকে আইনি বুদ্ধিতে এদের হারাতে হবে। সে শান্তভাবে পুলিশের সাথে গেল, কিন্তু যাওয়ার আগে তার জুনিয়রকে একটা গোপন সংকেত দিয়ে গেল। হৈমন্তী যখন থানা হাজতে বসে গেছে তখন তার মনে হচ্ছিল অনির্বাণ যেন ওপর থেকে তাকে দেখছে। সে ভাবল, অনির্বাণ, আমি ভেঙে পড়ব না। আমি প্রমাণ করব যে সত্যের জয় সবসময় হয়। ওদিকে অতনু বাড়ির দখল নিয়ে সব আসবাবপত্র ভাঙচুর শুরু করলো। সে ভাবল সে জিতে গেছে, কিন্তু সে জানতো না হৈমন্তী যাওয়ার আগে তার ফোনের অটো রেকর্ডটি চালু করে রেখেছিল, যেখানে অতনু আর ওই নেতার সব ষড়যন্ত্রের কথা স্পষ্ট শোনা যাচ্ছিল। গভীর রাতে হৈমন্তী জামিন পেয়ে বেরিয়ে এলো। তার সাথে ছিলেন শহরের সব বড় বড় আইনজীবীরা, যারা হৈমন্তীকে শ্রদ্ধা করেন। হৈমন্তী সোজা কোর্টে গিয়ে ওই দুর্নীতিবাজ নেতার বিরুদ্ধে ইনজাংশন অর্ডার নিয়ে এলো। আদালতে বারান্দায় আজ তিল ধরনেরও জায়গা নেই। শহর জুড়ে গুঞ্জন, এক সময়ের অবহেলিত বৌমা আজ কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের অস্তিত্ব আর তার শ্বশুরের সম্মানের লড়াই করছেন। অতনু আর প্রভাবশালী নেই, আর দামি উকিল নিয়ে আত্মবিশ্বাসের সাথে বসে আছে। তাদের দাবি শশাঙ্কশেখর বার্ধক্যজনিত কারণে অপ্রতিষ্ঠিত, তাই হৈমন্তীর সাথে তার বিয়ে এবং সম্পত্তির উইল অবৈধ। হৈমন্তী আজ কালো কোট পরে যখন ডকে গিয়ে দাঁড়ালো, তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। বিপক্ষের উকিল যখন হৈমন্তীর চরিত্র নিয়ে কুরুচিপূর্ণ ইঙ্গিত দিচ্ছিলেন, তখন হৈমন্তী একবারও মেজাজ হারালো না, বরং সে ধীর স্থির ভাবে আজ সাহসের সাথে সবার সামনে একটি পেন ড্রাইভ তুলে ধরল। হৈমন্তী তেজস্বী গলায় বলল, মাননীয় আদালত, আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে আমি শশাঙ্ক বাবুকে আটকে রেখেছি, কিন্তু এই ভিডিও রেকর্ডিং শুনলে বোঝা যায় কারা আসলে ওনাকে সরিয়ে দিয়ে এই সম্পত্তি দখল করতে চেয়েছিল। এখানে অতনু আর তার রাজনৈতিক মতদাদের সাথে ষড়যন্ত্রের স্পষ্ট প্রমাণ আছে। রেকর্ডিং বাজানো হলো। অতনুর নিজের গলার স্বর, কিভাবে সে খাবারে বিষ মিশিয়েছিল এবং কিভাবে পুলিশকে টাকা দিয়ে হৈমন্তীকে ফাঁসানোর পরিকল্পনা করেছিল, সবই আদালত কক্ষের নিস্তব্ধতা ভেঙে ছড়িয়ে পড়ল। অতনুর মুখ মুহূর্তেই ছাইয়ের মতো সাদা হয়ে গেল। এরপর হৈমন্তী শশাঙ্ক শেখরকে হুইল চেয়ারে করে কাঠগড়ায় নিয়ে এলো। বৃদ্ধ শশাঙ্ক বাবু কাঁপা কাঁপা
কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, হৈমন্তী আমার স্ত্রী নয়, ও আমার মেয়ে, ও আমার মৃত ছেলের আমানত। সমাজ ওকে আশ্রয় দেয়নি, তাই আমি ওকে নাম দিয়েছি, যাতে ও মাথা উঁচু করে বাঁচতে পারে। আমি সজ্ঞানে আমার সব সম্পত্তি ওকে দিয়েছি, কারণ ও জানে এই সম্পদ কিভাবে আর্তনাদ মানুষের সেবায় লাগাতে হয়। বিচারক রায় দিলেন, অতনু এবং তার সঙ্গীদের জালিয়াতি আর খুনের চেষ্টায় অপরাধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হলো। রাবেয়া, যিনি আড়াল থেকে কলকাঠি নাড়াচ্ছিলেন, তিনিও আইনি মারপ্যাচে ফেঁসে ঘর ছাড়া হলেন। হৈমন্তী জয়ী হলো, শুধু আইনি লড়াইয়ে নয়, সামাজিক লড়াইয়েও। আদালত থেকে ফেরার পথে শশাঙ্কবাবু হৈমন্তীর হাত শক্ত করে ধরলেন, তার চোখে জল। বাড়ি ফিরে তিনি হৈমন্তীকে অনির্বাণের সেই প্রিয় বাগানে নিয়ে গেলেন। শিউলিতলায় বসে তিনি বললেন, হৈমন্তী, আজ আমি নিশ্চিন্ত। আমি জানি আমি না থাকলেও তুমি আর এই সমাজের কাছে হার মানবে না। তুমি এখন শুধু আমার বাড়ির বউ নও, তুমি শত শত নিপীড়িত মানুষের আশা। সেই রাতেই শশাঙ্ক শেখর ঘুমের ঘোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মুখে ছিল এক তৃপ্ত হাসি। হৈমন্তী আজ নিঃস্ব হয়েও পূর্ণ। সে তার বাবাকে হারিয়েছে, কিন্তু তার আশীর্বাদকে নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছে। কয়েক বছর পর শহরে এখন একটি বিশাল আইনি সহায়তা কেন্দ্র গড়ে উঠেছে, যার নাম মেহজাবিন শশাঙ্ক লিগ্যাল এড। হৈমন্তী এখন এই শহরের নামকরা ব্যারিস্টার। সে আর একা নেই, তার সাথে কাজ করে আরো অনেক মেয়ে, যারা এক সময় ঘর ছাড়া ছিল। হৈমন্তী প্রতিদিন সন্ধ্যায় অনির্বাণের আর শশাঙ্কবাবুর ছবির সামনে প্রদীপ জ্বালে। সে এখন বোঝে, জীবন মানে কেবল কারো স্ত্রী বা কারো বউ হওয়া নয়, জীবন মানে নিজের পরিচয়ে জ্বলে ওঠা। জানালার বাইরে তখন মেঘ কেটে গিয়ে উজ্জ্বল রোদ খেলা করছে। হৈমন্তী মুচকি হাসলো। তার জীবনের মেঘ ভাঙা রোদ এখন অন্য অনেকের জীবনকেও আলোকিত করছে। হৈমন্তীর এই কঠিন লড়াই আর ঘুরে দাঁড়ানোর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের নতুন নতুন গল্প লিখতে অনেক উৎসাহ দেয়। আর এমন আরো জীবনমুখী এবং বাংলা ভিডিও স্টোরি নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।